এরকম 10টা সমাবেশের যা মানুষ আজকে আমাদের পার্টির ডাকে সাড়া দিয়ে এসেছেন, এই সবটা যদি যোগ করা যায়, আজকে যে ফ্যাশন শো হয়েছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশে তাকে ছাপিয়ে যাবে। শুধু 10টাই একটা ফ্যাশন শো হয়েছে, 42টা নাম করা হয়েছে। সেই নাম শোনবার পর কেউ কেউ উড়ে গেছেন দিল্লিতে, আর ফ্যাশন শোতে নাম শুনে তৃণমূলের সমাবেশ থেকে ফেরত আসা মানুষ তারা হতচকিত। এমন এমন নাম তাতে আছে, তারাও বুঝে পাচ্ছেন না এই নামগুলো কি করে এলো। এই প্রশ্নের উত্তর মাথা চুলকাতে চুলকাতে যখন ফিরছেন, উত্তরটা কদিন আগে রাজ্যপালের মধ্যস্থতায় যে মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদীর মধ্যে হয়েছে, তাতে কোন আসন কে পাবে তার হিসেব অনুযায়ী প্রার্থী তালিকাতে কোনগুলো দিতে হবে বিজেপির জন্য ছাড়, তাতে তেমন দুর্বল প্রার্থী দেওয়ার ব্যবস্থা তৃণমূল করেছে। 20টা দেওয়ার পরে বিজেপি অপেক্ষায়, ও একইভাবে যেগুলো তৃণমূলকে দিতে চাইবে সেগুলোতে ওই ধরনেরই প্রার্থী হবে। আগের ভোটের অভিজ্ঞতা থেকে 24-এর ভোটে এটারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে। আগাম আমরা তা জানিয়ে রাখতে চাই। গোটা পশ্চিমবাংলায় তৃণমূলের দৌরাত্ম্যের 12 বছর মানুষ দেখছেন। তৃণমূলের সমাবেশ মানে অটো স্ট্যান্ডে ফতোয়া থাকে, কাল অটো বন্ধ করে তৃণমূলের সমাবেশে যেতে হবে। বাজারে হকারদের কাছে ফতোয়া থাকে, আজ যদি তুমি না যাও তাহলে কাল থেকে দোকান লাগাতে পারবে না। অজস্র মানুষ অসংগঠিত পেশায় যুক্ত, বড় বড় বিল্ডিং নির্মাণ শ্রমিক, প্রমোটারের নির্দেশ মমতার ব্রিগেড ঘোরানোর জন্য কাজ থামিয়ে সেই মানুষদেরকে যেতে হবে ব্রিগেডের সমাবেশে। মানুষ এসব দেখেছে। এমনকি কোথাও কোথাও থানার ওসি আইসি তারা উত্তর নেন মাঠ ভরানো। কিন্তু সকালবেলা থেকে ফোন আসছে বিভিন্ন জায়গা, আমাদের জেলার নানান ব্লক, নানান পঞ্চায়েত। প্রথম যে ফোনটা এলো সেখানে বললো যে আমাদের এখান থেকে 20টা 25টা করে বাস সাধারণভাবে তৃণমূলের বড় কোনো সমাবেশ হলে যায়। আজকে নিয়ে যেতে পেরেছে মাত্র 8টি বাস, তাও বাসগুলোতে 20-25টার বেশি লোক নেই। এক চেহারা গোটা পশ্চিমবাংলায়। তার ফলশ্রুতিতে মাঠটা ভরল না। যেমন কায়দার মঞ্চ কেউ কখনো দেখেনি, তেমন কায়দার একটা মঞ্চ, সেখানে ফ্যাশন শোটা বড়, মানুষ থাকলোই না। আর তার সঙ্গে কদিন আগে মীনাক্ষী এখানে বসে আছে, যৌবনের ডাকে ইনসাফ ব্রিগেড, সমস্ত বড় বড় পার্টির নেতারা বসে আছেন নিচে, মঞ্চের উপরে আমাদের ছাত্র যুবরা তারা বক্তৃতা করছেন, তারা মানুষকে ডেকেছেন, অল্প বয়সী ছেলে মেয়ে অথবা মহিলা, মাঠ কানায় কানায় পূর্ণ। অসংখ্য মানুষ, গরিব মানুষ, নিপীড়িত মানুষ, তারা এই অসহায় অবস্থার মুক্তি ঘটানোর জন্য যৌবনের ডাকে ইনসাফ চাইতে ব্রিগেডকে ভরিয়ে দিলেন। মনে রাখবেন আমাদের এমএলএ নেই, কিন্তু মাঠ ভরানোর ক্ষমতা বামপন্থা আছে। 21 থেকে 24 বাংলার রাজনীতির বিন্যাস চেঞ্জ হয়েছে। কানি কানি টাকা আপনাদের আছে, মিডিয়ার মালিক আপনার মুখ রোজ দেখাবে, দেখাতে পারে। মিডিয়ার মালিক ব্রিগেডের সমাবেশ করে দেয়নি। মিডিয়ার মালিক বলেছিল পঞ্চায়েত ভোটে বামেরা 0-1-2 হবে, বলেছিল পৌরসভা ভোটে মিডিয়া সমীক্ষার পর সমীক্ষায় বামপন্থীরা 0-1 এটা পাবে। পশ্চিমবাংলায় একটা মিউনিসিপ্যালিটি আছে যে তৃণমূল তাকে দখল করতে পারেনি। কি সেটা? কারা চালায়? কোথাও বিজেপি, তারা প্রধান বিরোধী দল নাকি রাজ্যে? আমাদের একটা এমএলএ নেই, তারা বিরোধী দল।
অবস্থানে বামপন্থীরা। শান্তিপুরের উপনির্বাচন 15% ভোট পাচ্ছে সিপিআইএম এর, বিজেপির ভোট কমছে 16%। তারপর বালিগঞ্জ কেন্দ্র সায়রা হালিম সিপিআইএম এর ক্যান্ডিডেট, বামপন্থীদের ভোট সিপিআইএম এর ভোট পাচ্ছে 30%। প্রায় জেতবার জায়গায় ঘাড়ে নিঃশ্বাস ফেলছি। আর 2-3 হাজার ভোট বাড়তি পেলে সায়রা হালিম সিপিআইএম এর ক্যান্ডিডেট জিততে পারতেন। বিজেপির ভোট কমছে প্রায় সমপরিমাণ। সাগরদিঘির ভোট বাম আর কংগ্রেস একসাথে দাঁড়ালো, টিএমসি বিজেপি দুটোই হেরে গেল। পঞ্চায়েতের ভোটের আগে পৌরসভার ভোট হয়েছে, একটি মাত্র পৌরসভা যেটা টিএমসি দখল করতে পারলো না, সেখানকার ওসিকে শাস্তি পেতে হলো। সেই মিউনিসিপ্যালিটি বিজেপি চালায় না, তা বামপন্থীরা চালায়, অধিকাংশ কাউন্সিলর সিপিআইএম পার্টির। আর এই পথে আরেকটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন হচ্ছে যুবদের ডাকে এই মহতী ব্রিগেডের সমাবেশ, ঐতিহাসিক সমাবেশ। তাহলে 21 পর্যন্ত 19, 20, 21 বাংলার রাজনীতিতে যে বাইনারি আনা হয়েছিল, বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো অথবা তৃণমূলকে দিয়ে বিজেপিকে হারানো, সেই বস্তা পচা পুরনো কথাটা হাজার মিডিয়া চ্যানেলের মধ্যে দিয়ে দিন রাত মানুষের কানের মধ্যে বিষ ঢোকানোর মতো করে ঢোকানোর চেষ্টা করছে। মানুষ তার অভিজ্ঞতা কি দেখেছে? 20, 25, 30 বছরের অভ্যাস পরিত্যাগ করে সর্বস্ব খুইয়ে যে মানুষ বাজি ধরেছিলেন বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারাবেন, তিনি দিনের শেষে দেখেছেন তৃণমূলের একক গরিষ্ঠতার সরকার। যে মানুষ একইভাবে সাম্প্রদায়িক বিজেপিকে ঠেকানোর জন্য তার সমস্ত পুরনো অভ্যাস, আদর্শ বাপ ঠাকুরদার আমলের অবস্থান, তাকে বাদ দিয়ে তৃণমূলের আশ্রয় নিয়েছিলেন, দিনের শেষে তিনি দেখেছেন বিজেপিকে তিনি হারাতে পারেননি। এই প্রথম বিজেপি প্রধান বিরোধী দল হলো। এ ধাঁধার উত্তর কোথায়? এ ধাঁধার উত্তর আমরা সিপিআইএম পার্টি আগে দিয়েছিলাম। টিএমসি কে দিয়ে আপনি কোনোদিন বিজেপিকে হারাতে পারবেন না, বিজেপিকে দিয়ে আপনি কখনো টিএমসি কে হারাতে পারবেন না। আমাদের কথা আমরা বোঝাতে পারিনি। ঘন্টাখানেক সঙ্গে সুমন, তাতে প্রায় সপ্তাহে অন্তত 4 দিন 5 দিন একজন রিটায়ার্ড পুলিশ কর্তা বসেন, পঙ্কজ দত্ত। তার একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। সেই ভিডিওতে তিনি বলছেন, সাম্প্রতিক, অতি সম্প্রতি তিনি বলছেন, বিজেপি আর টিএমসির মধ্যেকার সম্পর্ক কি? এ সম্পর্ক হচ্ছে যে বিজেপি জিততে পারবে না, তাই বিজেপির বাফার জোন হচ্ছে টিএমসি। বিজেপি টিএমসি কে লাগবে বাম কংগ্রেসকে ঠেকানোর জন্য, একইভাবে টিএমসির বিজেপিকে লাগবে বাম কংগ্রেসকে ঠেকানোর জন্য। এই কারণে আরামবাগে মোদির গোলাপ স্বর চড়া হয়। আর তারপরে যখন সেটিং এর মিটিং, যাকে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এসে বললেন গল্প বললাম, লোকে জানেন ওহি নকুল সম্পর্ক, নানান কুকথা মিডিয়ার মধ্যে দিয়ে মানুষ দেখেন, দুজন দুজনকে বলছেন। সেই দুজন কোন কারণের জন্য নিভৃতে সরকারি অফিসার ছাড়া, কাগজ কলম ল্যাপটপ কম্পিউটার ছাড়া কোন কারণের জন্য, কিসের মিটিং? ইলেকশনের প্রাককালে আপনারা করলেন। একজন ঠিক করলেন কোন অবস্থাতেই যেন সিবিআই ইডির তদন্তগুলো কালীঘাট মুখী না হয়। আরেকজন গোটা দেশে তার অবস্থা খারাপ, সমীক্ষার পর সমীক্ষা করানোই যায়। টাকা থাকলে ভুতুড়ে কোম্পানি হয়, টাকা থাকলে 10খানা চ্যানেল দিয়ে একই সমীক্ষা দেখানো যায়, তাকে জেতানোর কথা বারবার বলানো যায়, টাকা থাকলে ভূতের মৃত্যু হয়। কাজে তারা তা করলেন, কিন্তু করতে গিয়ে দেখলেন যে বিহারে যে বিশাল সমাবেশ, নীতিশ কুমারকে পকেটস্থ করবার পরেও সমীক্ষা টমীক্ষা করে ভাসানোর চেষ্টা করেছিলেন, বিহারে অলমোস্ট গোটাটাই বিজেপি জিতবে। আর সমাবেশ দেখে বিজেপির নেতাদের মোদী সহ আতঙ্কে বুকের ভেতরে কম্পন,
যে এই যা চেহারা দেখছি, এই চেহারা যদি গোটা ভারতবর্ষের কোনায় কোনায় ছড়িয়ে পড়ে, তাহলে বিজেপির এই অমৃতকালের যাত্রা এখানেই সমাপ্ত হয়ে যাবে। তাহলে একটা নতুন জায়গা চাই। দক্ষিণ ওর মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে, দক্ষিণ ভারতে নেই তারা। যতটুকু জায়গায় আছে বিজেপি তো একটা রিজিওনাল পার্টির মতো। উত্তর বলায় তাও শেষ 4-5টা রাজ্যের যা ভোট হয়েছে তাতে ভোটের ব্যবধান বিরোধীদের সঙ্গে তার 4%, 6%, একটা জায়গাতে একটু বেশি। তাহলে বিরোধীদের হাতেও কিছু আসন চলে যাবে, তাহলে গোটা উত্তর ভারতটাও তার কাছে থাকবে না। তাহলে সংখ্যা তত্ত্বের হিসেব অনুযায়ী চড়া প্রচার করা সত্ত্বেও ওই সংখ্যায় আসতে তারা পাচ্ছেন না। তার ফলে নতুন জায়গা বা গতবারে যা রাখা ছিল সেইটা যদি নিশ্চিত করতে হয়, তাহলে 19 আর 21 এই দুটো ভোটে পশ্চিমবাংলায় যে বাইনারি ছিল, হয় তৃণমূল নয় বিজেপি, এটাকে ফেরত আনতে হবে। কিন্তু বাংলার মানুষ 21 থেকে 23 এই রাস্তা অতিক্রম করে চলে এসছে 24 সালের নতুন অবস্থায়, যেখানে বাম অনেক বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে তার শক্তির দিক থেকে, তার ব্যক্তিত্বে, বিস্তৃতিতে। আজ মানুষ বামপন্থীদের নিয়ে স্বপ্ন দেখবার জায়গায় চলে এসছেন, তার প্রতিফলন ঘটছে মিটিংয়ে, মিছিলে, সমাবেশে। আজকের দমদমের মাটিতেও এই সমাবেশ এই ঘোষণাই করে যে মানুষের আগ্রহ আর এই হতাশাজনক অন্ধকার অবস্থা থেকে পরিত্রাণের রাস্তা বামপন্থীরা দেখাতে পারে। একটা চোরের সাথে লড়াই করে দুর্নীতি মুক্ত করা যাবে। তৃণমূল যে চোরের সাম্রাজ্য তৈরি করেছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর এটাকে টিকিয়ে রাখবার জন্য সমস্ত ধরনের প্রশাসনকে ব্যবহার করে জুলুমবাজি, আধিপত্যের যে নোংরা রাজত্ব তৈরি করেছে এ নিয়েও কোনো সন্দেহ নেই। এর বিরুদ্ধে লড়াই রক্তাক্ত, ক্ষতবিক্ষত, ক্ষতি স্বীকার তো করতে হচ্ছে 11 সাল থেকে আমাদের। আর তার আগে তখনও বামপন্থী ফ্রন্টের সরকার লাশের পর লাশ সিপিআইএমকে দিতে হয়েছে, কোন বিজেপিকে দিতে হয়নি। বিজেপি আর টিএমসি একসাথে সরকারে থেকেছে, পঞ্চায়েতে থেকেছে, পৌরসভায় থেকেছে। লড়াই তো আমরা করেছি। তৃণমূলের চোরের বিরুদ্ধে লড়তে গেলে তো আরেকটা দুর্নীতিযুক্ত, দুর্নীতিগ্রস্ত দল দিয়ে লড়া যায়। তাহলে একটা সৎ রাজনৈতিক শক্তি লাগে দুর্নীতির বিরুদ্ধে লড়তে। কে সেটা? মোদী, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, মুকুল রায়, এরা সৎ যদি হয় যান। আপনারা 12 বছর গভর্নমেন্ট করছেন, দিল্লির সরকার 10 বছর গভর্নমেন্ট করছে, সিবিআই আছে, ইডি আছে, সিআইডি আছে। দু কামরার ঘরে এখনো বুদ্ধদেব ভট্টাচার্য আছেন। আপনার ক্ষমতা থাকলে ঢোকান জেলখানায়, গৌতম আছেন ঢোকান জেলখানায়। আপনার মন্ত্রিসভা বাঁকা হয়ে যাচ্ছে। ইলেকটোরাল বন্ড সাংবিধানিক। সিপিআইএম পার্টি জোরের সঙ্গে বলতে পারে কর্পোরেটের 1 টাকা আমাদের লাগবে না। এই ভোট আমরা করবো জনগণ তাদের সাহায্যে, আমাদের নিজেদের টাকায়। পার্টি আমরা করি এভাবে। কারো অভিজ্ঞতা নেই। তৃণমূল তার বাড়িতে এসে বলেছে আমাদের 20 টাকা চাঁদা দিন, 30 টাকা দিন, 50 টাকা দিন, 10 টাকা দিন, আমরা নির্বাচন করব। বিজেপিও আপনার দরজায় কোনোদিন আসেন। গাড়ি গাড়ি টাকা কে দেয় তৃণমূলকে? গাড়ি গাড়ি টাকা বিজেপিকে কে দেয়? 16,000 কোটি টাকা প্রায় এই ইলেকটোরাল বন্ড এসবিআই বিক্রি করেছে। নির্বাচনী বন্ড 1000 টাকা মূল্যের, 1 লাখ টাকা মূল্যের, 1 কোটি টাকা মূল্যের, মাঝখানে একটা 10,000 আছে। যা বন্ড বিক্রি হচ্ছে তাতে 1000 টাকা, 10,000 টাকা, 1 লাখ টাকার বন্ড বিক্রি হয়নি। এসবিআই থেকে যা বিক্রি হচ্ছে সব কোটি টাকার বন্ড। একটা লোক গিয়ে বলেছে আমাকে 10 টাকা, 10 কোটি। একটা লোক গিয়ে বলেছে 50 টাকা, 50 কোটি। একজন লোক গিয়ে বলেছে 120 টাকা, 120 কোটি। এই টাকাগুলো অধিকাংশ জমা পড়েছে বিজেপির কাছে। আরবিআই বলেছে এটা যদি আপনি করেন তাহলে ফাইলে দুর্নীতি কমাতে পারবেন, কিন্তু পলিসিতে দুর্নীতি আপনি এনে দেবেন। সিপিআইএম পার্টি মামলায় গেছে, কেবলমাত্র বিরোধিতা বাইরে করেন। এখন কোর্ট বলেছে এটাও সাংবিধানিক। এসবিআই কে নির্দেশ দিয়েছে 8ই মার্চ
পরিমাণ সম্পদ পাচ্ছে? এর উত্তর কে দেবে? ইলেকটোরাল বন্ডের টাকা আপনার কাছে কারা দিয়েছে তাকে প্রকাশ্যে আনতে হবে। এসবিআই কে নির্দেশ দিয়েছে একটা বন্ড আপনি বিক্রি করতে পারবেন না, 8 তারিখের মধ্যে ইলেকশন কমিশনকে জমা দিতে হবে, 13ই মার্চের মধ্যে ইলেকশন কমিশন কোর্টের কাছে আনবেন। তা শাহজাহানকে গ্রেফতার করতে পারবে না পুলিশ, পুলিশই পাহারাতে 50 দিন পার করে দিয়েছেন মমতা। অভিষেককে ডাকতে পারা যাবে না, গ্রেফতার করা যাবে না। মমতাকে এত দুর্নীতির পরেও তাকে ডেকে সিবিআই জিজ্ঞেস করতে পারবেন না। তার জন্য সেটিং এর মিটিং হবে, সরকারের টাকাতে সুপ্রিম কোর্ট যাওয়া হবে, যে কোনো ভাবে সরকারকে ব্যবহার করে থামানোর চেষ্টা, দুর্নীতি যাতে সামনে না আসে। মোদী কি আলাদা কিছু করলেন? সরকারি প্রতিষ্ঠান এসবিআই তাকে দিয়ে সুপ্রিম কোর্টকে চিঠি লেখালেন, চিঠি লিখিয়ে বললেন, এসবিআই বলল আজকে তথ্য প্রযুক্তির দিনে আপনার হাতে যে টেলিফোন আছে, স্মার্টফোন আছে, তাতে গুগলে যা কিছু লিখবেন কয়েক সেকেন্ডের মধ্যে গোটা পৃথিবী থেকে খুঁজে পেতে আপনি যা চান আপনার মোবাইল ফোনের মধ্যে সেই তথ্য দিয়ে দেবে। কোথাও ম্যানুয়াল কাজ হয় না, সমস্ত ব্যাংকিং ট্রানজাকশন হয় কম্পিউটারাইজ সিস্টেমে। একদিনও লাগবে না গোটা দেশে যত বন্ড বিক্রি হয়েছে সেই বন্ডের যারা কিনেছেন তাদের নাম ধাম জানিয়ে দেওয়ার জন্য। বলে না খাউঙ্গা না খানে দুঙ্গা। এসবিআই চিঠি লিখে বলছে আমি এই সময় দিতে পারবো না, জুন মাসে দিতে পারবো। তার মানে ইলেকশন পার করে দেবেন। অর্থাৎ ইলেকশনের আগে নরেন্দ্র মোদীর সব সাহস নেই। কাদের টাকাতে উনি সরকার চালাচ্ছেন, কাদেরকে সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আপনি বলছেন আপনাকে আবার যেতে হবে। এটা মানুষ যদি জেনে যায় তাহলে এখানে সারদা, নাগর, কয়লা, গরু খ্যাত, নিয়োগ দুর্নীতি খ্যাত, আবাস যোজনা দুর্নীতি খ্যাত মমতা, আর তার সঙ্গে ইলেকট্রাল বন্ডের পাহাড় প্রমাণ দুর্নীতি খ্যাত মোদী, টিএমসি আর বিজেপি এক হয়ে যাবে দুর্নীতিতে। আপনি খেয়াল করে দেখেছেন এত দুর্নীতির কথা নরেন্দ্র মোদী বলেন, বিজেপির নেতারা বলেন, প্রত্যেক দিন শুভেন্দুর মতো ফেরত বার্তাকে টেলিভিশন চ্যানেলে বারে বারে দেখায়। একদিনের জন্য শুনেছেন ইলেকটোরাল বন্ডে 1 বছরে মমতার পার্টির কাছে কি করে 550 কোটি টাকার বেশি জমা পড়লো? 21-22 মাত্র 42 কোটি। সেই পার্টির আয় হয়ে গেল 550 কোটির মতো। 1 বছরে এ টাকা কারা দিল? অনেকেই বলছেন যে চাকরি দেবে বলে 10 লাখ 12 লাখ টাকা যাদের থেকে নিয়েছে সেই টাকা ঢুকেছে ওখানে। অনেকে বলছেন কয়লা কেলেঙ্কারির দুর্নীতির টাকা ইলেকট্রাল বন্ড হয়ে মমতা পার্টির কাছে গেছে, কালোকে সাদা করবার বন্দোবস্ত করা হয়েছে মোদীর তত্ত্বাবধানে। আর এখন এখানে এসে বক্তৃতাতে বলছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা। আপনি নিজে খেলেন, আপনি আপনার বোনকে খাওয়াবেন। বিজেপি এবং তৃণমূল খাওয়ার মধ্যে দুজনে আছে, আর তারা বলছে দুর্নীতির বিরুদ্ধে তারা লড়াই করবে। হতে পারে না। নিয়োগ দুর্নীতি নিয়ে এক বিচারপতি গিয়ে ঢুকে বললেন আরেক জায়গায়, আরে শুভেন্দুর পাশে দাঁড়িয়ে সৎ হওয়া যায় না। টাকা নিলেই কেবলমাত্র করাপ্টেড হয় না মানুষ, ক্ষমতা অ্যাবসলিউট পাওয়ার, এই পাওয়ার মানুষকে সমস্ত দিক থেকে করাপ্টেড করে দেয়। আর এই যে ভয়ঙ্কর ক্ষমতার লোক, রাজনীতি করে দেশ বদলাতে হবে, রাজনীতির কর্মী হন, 20 বছর 25 বছর 30 বছর রোদ ঝড় জল বৃষ্টিতে নামুন, গরিব মানুষের পাশে থাকুন, তার জন্য নির্বাচনে ক্যান্ডিডেট হয়ে যেতে হয় না। আর ক্যান্ডিডেট হয়ে জিততে যদি না পারেন তারপরের দিন তো আপনি চলে যাবেন, রাজনীতির মাঠে থাকবেন না। নরেন্দ্র মোদী, অমিত শাহ, জয় শাহ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী, এই লিস্টে আর একটা নাম যুক্ত হতে পারে। বিদ্যান বুদ্ধিমান মানুষ হলেই নানান দিক থেকে সততার নামাবলী গায়ে দেওয়া যায় না। কথায় আছে হচ্ছে যে একজন মানুষকে চেনা যায় তার সঙ্গীদের দিয়ে, সে কোন সঙ্গীদের নিয়ে তিনি চলেন সেই মুখগুলো শুভেন্দু যদি হয়, মুকুল যদি হয়, সে লোকের সঙ্গে কোন সম্পর্ক অনেক সজ্জন মানুষ রাখবেন কি রাখবেন না সেটা তাদের ব্যাপার। অবস্থার পরিবর্তন ঘটাতে হবে। অবস্থার পরিবর্তন না যাতে ঘটতে পারে তার চেষ্টা তারা করছেন টিএমসি এবং বিজেপি।
কিন্তু এটা হবে না। মানুষ বুঝেছেন এই অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য যা দরকার তাহলে নীতির পরিবর্তন ঘটানো। আমাদের অল্প বয়সী ছেলেমেয়েরা বাইরে যান, গেলে দেখবেন যে এই সময় ওলা উবের বাইক চালাচ্ছেন, তারা লোকের বাড়িতে খাবার নিয়ে যাচ্ছেন, ডেলিভারি করছেন, অ্যামাজন ফ্লিপকার্টের মাল ডেলিভারি করছেন। তারা কেউ অনার্স পাস করেছেন, কেউ মাস্টার ডিগ্রি করেছেন। লোকের বাড়ি খাবার পৌঁছানোর জন্য মাস্টার ডিগ্রি করবার দরকার হয় না, অনার্স পাস করবার দরকার হয় না। জিনিসপত্রের দাম কোথায় গেছে, লোকের আয় কত, এত পরিমাণ বেকার, এখান থেকে পরিযায়ী শ্রমিক গাঁকে গা উজাড় করে নিয়ে চলে যাচ্ছে। এইরকম একটা নির্বাচনের প্রাককালে মমতা কিংবা মোদী একবারের জন্য সেই কথা বলছেন, মানুষকে বিভাজিত করবার চেষ্টা তারা করে যাচ্ছে। এই মানুষকে তার জীবনের মূল সমস্যা প্রতিদিনে সকাল দুপুর সন্ধ্যে রাত তার বেঁচে থাকার সমস্যাটার সামনে বামপন্থীরা তারকে দাঁড় করাতে চায়। আর এইখান থেকেই গোটা দেশকে দেখবার কথা, রাজনীতিকে দেখবার কথা, বাংলার রাজনৈতিক অবস্থা, এই বিন্যাস তাকে দেখবার কথা বলা হচ্ছে। আমরা আশাবাদ এই যা চেহারা তৈরি হয়েছে তাতে মানুষ বুঝেছে কে কার সাথে আছে, কে কার বন্ধু। আর তার পরিণতিতেই 21 থেকে পশ্চিমবাংলার রাজনীতির ভারসাম্যের পরিবর্তন ঘটছে। চেষ্টা কেউ করতে পারে, রাজনীতিতে তার চেষ্টা থাকতেই পারে, কিন্তু উল্টো দিক থেকে আমরা যে কাজ করছি নীরবে নিভৃতে বুথ আঁকড়ে মানুষের কাছে জীবন যন্ত্রণাকে নিয়ে যে লড়াই আন্দোলন গড়ে তোলবার বন্দোবস্ত করছি, যার জন্য জেলখানাতে যেতে হচ্ছে, যার জন্য মিথ্যা মামলার পর মামলা তার সাথে যুক্ত হতে হচ্ছে। সন্দেশখালীর ঘটনা আপনারা দেখেছেন। আমাদের পার্টি তার নেতা, খেতমজুর আন্দোলনের নেতা, আমাদের প্রাক্তন বিধায়ক কংগ্রেস নিরাপদ সরকার, সেই নিরাপদ সরকারকে 17 দিন জেলখানাতে থাকতে হয়েছে। কেন তাকে জেলখানাতে থাকতে বাধ্য হলো? তৃণমূল জানে যে ভয়ঙ্কর ভাবে তৃণমূল ভেঙে যাচ্ছে। বিজেপির প্রতি মানুষের সেই আস্থা নেই। বিজেপি এখানে কখনোই সেভাবে এগোতে পারবে না। এটা পিপল পারসেপশন ধারণার মধ্যে তৈরি হয়েছে। দুটোই চোর, এটাও ধারণার মধ্যে এসছে। তাহলে উত্থান ঘটবে বামপন্থার। এটাকে আটকানোর জন্য ওরা নিরাপদ সর্দারকে জেলখানাতে ভরেছিল। আজকে জেলখানা থেকে বেরোনোর আগেই নিরাপদ সর্দার যখন বেরিয়ে প্রথম সন্দেশখালীর মাটিতে পা রাখছে, ওর দু চোখে অবাক বিস্ময়। যে সন্দেশখালী রেখেও গেছিল আর ফিরছে তখন দেখছে গোটা সন্দেশখালীর সমস্ত অঞ্চল লাল পতাকাতে ছেয়ে গেছে, শয়ে শয়ে লোক মানুষ বেরিয়ে এসছে। এটাই পশ্চিমবাংলার চেহারা হতে যাচ্ছে। আর এই নির্বাচন আমাদের কাছে এই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের জন্য না। মানুষ দেখেছেন বামপন্থীদের শক্তি কমার ফলে গোটা সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই কারণের জন্যই বামপন্থীরা বলছে আবার বাংলাকে যদি কালো অন্ধকারময় জায়গা থেকে আলোর দিকে নিয়ে যেতে হয়, বামপন্থীদের পাশে দাঁড়ান, তাদেরকে শক্তিশালী হতে সাহায্য করুন। আপনার সমর্থন, সাহায্য, বুদ্ধি, পরামর্শ নিয়েই আমরা বাংলাকে বদলাবো। আর যার মধ্যে দিয়ে গোটা ভারতে নতুন দিশা উপস্থিত করব। এই মহতী ঐতিহাসিক সমাবেশে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ।